সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে সুবাতাসের ইঙ্গিত। আর এ নিয়ে আমাদের সাথে আজকে যারা আলোচনায় উপস্থিত রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই রয়েছেন সলিমুল্লাহ খান, অধ্যাপক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ। রয়েছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, এবং মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে স্বজনদের সাক্ষাৎ। আদেশে এখনো সই করেননি বিচারপতিরা, করতে পারেন কাল। যত দ্রুত সম্ভব কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে, এক্ষেত্রে জেল কোড মানার সুযোগ নেই, জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। বনানীতে ছোট ছেলে কোকর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা খালেদা জিয়া। তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ক্ষেত্রে জল, স্থল ও রেলপথ ব্যবহারের সুযোগ রেখে ভারতের সাথে বাণিজ্য চুক্তি সই হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন। এবং রাজধানীতে পুলিশের উপস্থিতিতে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে 3 তলা থেকে ফেলে হত্যার অভিযোগ। ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছেন বলছে পুলিশ। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিনের 3 মাসেরও কিছুটা বেশি সময় ধরে যে অনিশ্চয়তা চলছিল, যে অরাজকতা চলছিল, মানুষ পুড়িয়ে মারা এবং বিভিন্ন ধরনের অবরোধ, হরতাল ইত্যাদি ইত্যাদি, তা থেকে কিছুটা মনে বেরোনো শুরু হয়েছে। দুই পক্ষই কিছুটা নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। বিএনপি নয়াপল্টনের কার্যালয় খুলে দেওয়া হয়েছে, খালেদা জিয়া কোর্টে গেছেন, জামিন পেয়েছেন এবং বাসায় ফিরে গেছেন। সব মিলিয়ে একটা সুবাতাসের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে যে এই সুবাতাস দীর্ঘস্থায়ী হবে কিনা। কি বলেন সলিমুল্লাহ খান, আপনাকে দিয়ে শুরু করি। সকলেই তাই বলছেন যে সিটি নির্বাচন একটা পরীক্ষা। আপনি যদি অগ্নি পরীক্ষা নাও বলেন, এটাকে জল পরীক্ষায় বলতে হবে। যেমন ব্যারিস্টার রফিকুল হক বললেন, দেখা যাক সিটি নির্বাচনের জল কোথায় গিয়ে গড়ায়। আবার যেমন হায়দার আকবর খান রনও দেখলাম কলামে লিখেছেন যে এটা গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ তৈরি করবে, অর্থাৎ গণতন্ত্রের পরীক্ষা বলছেন উনি এটাকে, তিনি কোনো বিশেষণ ব্যবহার করেননি। আসলে এদিক থেকে উনি বলছেন সরকারের দায়িত্বটাই বেশি। সরকার যদি সেই সুযোগ তৈরি করেন যাতে শুধু বিএনপি নয়, মানে এখন দেখা যাচ্ছে নির্বাচন একটা উৎসাহের সূচনা করেছে। যেমন ধরেন ক্ষুদ্র ক্ষুদ্র বামপন্থী দলগুলো তারাও তাদের পার্টি দিয়েছে, সিপিবি বাসদ ভাগ করে উত্তরে দক্ষিণে দিয়েছে, এবং গণতান্ত্রিক বাম মোর্চা করতেন, সেখানে একটা ক্ষুদ্র দল গণসংহতি আন্দোলনের আহ্বায়ক বা সমন্বয়ক জোনায়েদ সাকি পর্যন্ত অংশগ্রহণ করেছেন, সেইখানেও দেখি বিরোধ দেখা দিয়েছে, নির্বাচন করা উচিত কি উচিত নয়। তাতে আমি বোঝাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে ভোটের ব্যাপারে একটা উৎসব ভাব থাকে। এখন সরকার এটা যখন ঘোষণা করলেন, অনেকে তখন সন্দেহ করেছিলেন সরকার বোধহয় 20 দলের আন্দোলনকে কৌশলগতভাবে দমন করার জন্য এই সময় হঠাৎ নির্বাচনের কথাটা প্রকাশ্যে নিয়ে আসলেন। যদি আমরা নিরপেক্ষতা বলে কিছু নেই, যদি নিরপেক্ষ একটা অবস্থান কল্পনাও করতে পারি, তাতে দেখা যায় যে নির্বাচনটা ওভার ডিউ, অনেকদিন আগে হওয়া উচিত ছিল। তো সেই দিক থেকে সেই প্রশ্নে সরকারকে কোনো রকমের সংশয় ফেলা যাবে না, সরকারের পরীক্ষাটা হবে এখনই। এখন মাঝে মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রথমে আমরা শুনেছিলাম বিএনপি আদৌ অংশগ্রহণ করবে কিনা, তারপরে অধ্যাপক এমাজউদ্দিন আহমদের যে নতুন মূর্তি, তাতে আমরা দেখলাম শত নাগরিক কমিটির তরফ থেকে তিনি বেগম জিয়ার সাথে দেখা করেন এবং বেরিয়ে আসেন, বলেন যে তিনি এটা ভাবছেন, যে তিনি পজিটিভলি চিন্তা করছেন। এইভাবে শেষ পর্যন্ত নির্বাচনে যে বিএনপি আসলো, তাতে আমার মনে হয় কেউ কেউ বলছেন সরকারের সাথে গোপনে সমঝোতা হয়েছে কিনা। ধরুন সমঝোতাই হলো, সমঝোতা তো হতেই হবে কোথাও না কোথাও, এবং সেটা হলো দুঃখজনক হলেও সত্য যে অনেক দিনের, অনেক আমরা কাঠখড় পোড়ানো নয়, অনেক মানুষ, অনেক গাড়ি,
পোড়ানোর পর। তো সেই দিক থেকে আমরা আপনার শব্দের সাথে একমতই হব। এতদিন সকলেই বলছে বহে না সুবাতাস, এখন কিছুটা অল্প অল্প বাতাসের, এটাকে বলে লিলুয়া বাতাস বলে একটা কথা আছে আমাদের দেশে। আগে সব ভোরবেলার দিকে একটু করে বাতাস বইতে শুরু করেছে। এখন এটা টিকবে কিনা, না এটা আবার ঝড়ের সূচনা করবে, সেটা এখনই বলা মুশকিল। দুটো ক্ষেত্রে বলি, এখন যেমন এটা লোকে বিশ্বাস করতে চাচ্ছে না, ঢাকা উত্তরে বহুদিন ধরে ঘোষিত প্রার্থী, মানে আনঅফিসিয়ালি ঘোষিত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, তার আবেদনে এমন একটা কাণ্ড করে বসবেন যেখানে লোকে এখন জল্পনা কল্পনা করছে উনি কি এটা ইচ্ছা করে করেছেন। মানে একটা ফর্মাল ত্রুটি আছে, যদি নির্বাচন কমিশন ইচ্ছা করে তার সেই এখতিয়ার আছে, ছোটখাটো ত্রুটিকে উপেক্ষা করেও তাকে ভ্যালিড বলা যেতে পারত। কিন্তু সেটা যদি নির্বাচন কমিশন না করে, তখন একটা সম্ভাব্য প্রতিক্রিয়া হচ্ছে বিএনপি হয়তো, আমি আশা করি এটা হবে না। কোর্টও কিন্তু কোর্টে গিয়েছেন উনি, এবং কোর্টও কিন্তু রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ, আমি মানে বলছি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে। হ্যাঁ, রেখেছেন আর কি। আমার কথা হচ্ছে এইগুলির থেকে বিএনপির প্রতিক্রিয়ার কথা আমি বলছি, যে সম্ভাব্য বিএনপি যদি যে কোনো কারণে মাঝপথে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করে, অনেকে বলতে তাতে তো নির্বাচন হয়ে যাবেই। জাতীয় নির্বাচন যখন বিএনপি ঠেকাতে পারেনি, সেটি নির্বাচন বিএনপি ঠেকাতে পারবে তা আমি বলছি না, কিন্তু যেটাকে আপনি বলছেন সুবাতাসের ইঙ্গিত, সেটা হয়তো অত অনেকক্ষণ ধরে বইবে না। আমরা চাই যে একটা সত্যিকার অর্থে যাকে বলা হয়, আমাদের একটা মানে কঠিন বাংলা শব্দ আমরা বলি অংশগ্রহণমূলক নির্বাচন, সেটা হওয়া উচিত। তাহলেই জাতীয় নির্বাচনের জন্য একটা আবহাওয়া তৈরি হবে। অর্থাৎ 2019 সনেও যদি নির্বাচন হয়, জাতীয় নির্বাচন, সেই ব্যাপারেও কিন্তু অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে, যে নির্বাচনটা কিভাবে হবে এবং কখন, মানে কোন কর্তৃপক্ষের অধীনে হবে। একটা কথা তো পরিষ্কার, যে জাতীয় নির্বাচনের সময় আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বা নিরপেক্ষ সরকারের কথা তুললেও স্থানীয় নির্বাচনের সময় এই কথা তোলার কোনো অবকাশ নাই। সেটা সবসময় তৎকালীন ইনকামবেন্ট সরকারের অধীনে হয়, এবং সেইখানে হয়তো যাকে বলা হয়, যেটাকে আমরা বলি সমতল খেলার মাঠ। সেই ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে সরকার যদি কঠোর নমনীয় হয়, কঠোর অথবা নমনীয় দুটোই হতে পারে, এইটুকু সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে বলছি যে খেলার মাঠের বল এখন সরকারের কোর্টে। এই কথা শিখতে হবে যে সরকারি লোকরা যেগুলো বলেন, বেগম জি আত্মসমর্পণ করেছেন, আমার মনে হয় সেই সমস্ত শব্দ ব্যবহার না করে বলা উচিত বেগম জিয়া রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। 3 মাসের পরেও এই ধরনের আন্দোলন আর চালিয়ে নেওয়া প্রথমত সম্ভব নয়, আর কি সম্ভব হলেও সম্ভবত উচিত নয়, সেটা তারা উপলব্ধি করেছেন। কাজী সিরাজ, আপনি কি বলবেন যে কতটা আমরা আশা করতে পারি টেকসই হবে? কারণ নির্বাচন এবং আমাদের দেশে যে সংস্কৃতিটা আছে, যে নির্বাচন নিরপেক্ষ হলেও যেই দল হেরে যায় সেই দল মানতে নারাজ, এই সংস্কৃতি তো আছেই আমাদের। তো এখন আসলেই কতটা নিরপেক্ষ হবে মনে হয়, নির্বাচন কমিশন কতটা সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে পারবে, এবং হলেও সেটি মেনে নিয়ে যদি মেনে নেয় দুই পক্ষই, তাহলেই তো টেকসই হবে এই এই সুবাতাসটা। আপনার কি মনে হয়? ধন্যবাদ সলিমুল ভাই, যে কথাগুলো বলে, যে ব্যাখ্যা, যে বিশ্লেষণ, আমি একমত পুরোপুরি। তো আমি যেটা মনে করি, আসলে এই টেকসই হবে কিনা এটা জনগণের ইচ্ছার উপরও নির্ভর করে। জনগণ কি চাইছে এখন। 3 মাসে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা আমরা করেছি, সময়টা পার করে এসেছি। 138 জন লোক মারা গেছে, পেট্রোল বোমা মারা গেছে 77 জন, ক্রস ফায়ার এবং অন্যান্য ভাবে মারা গেছে 61 জন, দগ্ধ হয়েছে 350 জন, আহত হয়েছে 1,500 মানুষ, 2100 গাড়ি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবহনে, সড়ক পরিবহনে ক্ষতি হয়েছে 31,000 কোটি টাকা, রেলপথ আর ট্রেনে 80 স্থানে নাশকতা হয়েছে। দিনে 2,277 কোটি টাকা করে 3 মাসের মতো, এর সময় 2,05,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। আর পরীক্ষা টরীক্ষা, ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষাক্ষেত্রের ওই তো 37 দিনের পরীক্ষা 57 দিন লেগেছে নিতে। এই অবস্থা থেকে মানুষ আসলে পরিত্রাণ চাইছে। মানুষ, দলগুলো সিদ্ধান্ত নেয় কিভাবে। 2 দলের উপরই একটা স্ট্যাটাস ছিল, থামাইতে না পারলে নাম, নামাইতে না পারলে থাম। ছেলেরা, বাচ্চা কাচ্চারা এটা দিয়েছে। তো সাধারণ মানুষেরও হচ্ছে সিদ্ধান্ত হোক, সিদ্ধান্তমূলক একটা জায়গা গিয়ে পৌঁছুক। আর বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর খুব কম এরকম, যেমন আমি মুক্তিযুদ্ধ 9 মাস চলেছে, 9 বছরও চলতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এরকম একটা গণতান্ত্রিক আন্দোলন 3 মাস স্থায়ী, তাও এরকম সহিংস নাশকতামূলক কর্মকাণ্ডের
মধ্য দিয়ে। আর রাজনৈতিক আপনি আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, কই 138 জনের বিরুদ্ধে এমন কোনো খবর তো আমরা পাইনি যে সরকারের কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়নি। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, নিরীহ মানুষ। যে নিরীহ মানুষগুলো যারা আন্দোলন করছেন তাদের ভোটারও হতে পারত। মানুষ এটা চায়নি। তো মানুষ চেয়েছে এগুলো থেকে মুক্তি। তো মুক্তি রাজনৈতিক দলগুলো তো মানুষকে নিয়েই রাজনীতি করেন, এটা বোঝা উচিত। একদিকে বিরোধী দল যারা আন্দোলন কর্মসূচি দিয়েছেন, জনগণ এটা শেষ মানে প্রথম দিকে হ্যাঁ বিএনপির পক্ষে যারা সমর্থন, জনগত বিভক্ত বাংলাদেশ জনগণ ভোটের ক্ষেত্রে আমরা যেটা সবসময় আলোচনায় বলিও 35-70 আর 30। তো এখনো 35 যে যাই করুক তার দল ওটার পক্ষেই থেকে যায়। বাকি 30 জন, 70-এর বাইরে 30 এরাই সিদ্ধান্তমূলক জায়গা থাকে। তো এখন ওরা একরকম, আর সরকারের পক্ষ থেকে তারা যা করার তা করেছে, জনগণ সেটা অ্যাকসেপ্ট করে। আবার বিরোধী সরকারি দল যেটা, এটাকে মোকাবিলা করা, নিয়ন্ত্রণ করা, মানুষের জান মালের নিরাপত্তা বিধান করার যে দায়িত্ব সরকারের সে দায়িত্ব পালনে ফেল করেনি। এই 3 মাস পরে দুই পক্ষেরই কিন্তু এই নিয়ে আমার ব্যক্তিগত ধারণা এই উপলব্ধি হয়েছে। সরকারও বলছে আমরা ফেল করছি, পারছি না, যে জায়গায় চলে গেছে। আসলে আন্দোলনকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যেই করুক বিএনপি, বেগম খালেদা জিয়া যত ডিজোন করুন যে আমি এগুলোতে না, আমরা করছি না, কিন্তু ওনার এই আন্দোলনের আমব্রেলার নিচে থেকেই তো এগুলো হয়েছে। ডিজোন তো করতে পারবেন না উনি। যে জায়গায় এটা চলে গেছে, এরকম আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা তো লক্ষ্য করেছি। এগুলো করার জন্য লক্ষ কোটি লোকের দরকার হয় না, কিছু লোক সন্ত্রাসী, দুর্বৃত্ত এই সমস্ত ঘটনা ঘটাতে পারে। এবং এটা যদি আরো বেশি সংক্রমিত হতো, আরো যদি এটাকে কন্টিনিউ করতে দেওয়া হতো, তাহলে এটাকে নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারি দল, বিরোধী দল কারোই কিন্তু থাকতো না, চলে যেত দুইজনের বাইরে। আমার মনে হয় এই উপলব্ধিটা দুই পক্ষের মধ্যে এসছে। জনগণ এটা চাচ্ছে না। একদিকে জনগণের আকাঙ্ক্ষার একটা চাপ, জনগণ তো এটা বুঝাতে পারে না, বলে তো এটা বলে নাই, কিন্তু এটা তো বোঝা যায়। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা এটা বোঝার একটা জিনিস তাদের আছে, বুঝতে পারেন, বিভিন্ন মাধ্যম আছে। সেখানে একদিন জনগণ ইচ্ছার চাপ, আরেকদিকে এই ঘটনা অব্যাহত থাকলে যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে দুই দলের দুই নেত্রীর, এটা তারা আমার মনে উপলব্ধি করেছেন। তারপরে আমাদের দেশের ব্যবসায়ী মহলের যে চাপ, তাদের যে বক্তব্য বিভিন্ন সময় তারা বলেছেন, আন্তর্জাতিক মহলের, এবং আমাদের স্থানীয় সরকার নির্বাচন করে 3টা সিটি নির্বাচন খুব বড় নির্বাচন না। জাতিসংঘের মহাসচিব কিন্তু রিয়াক্ট করেছে, উনি কথাবার্তা বলেছেন যে এটা যাতে অবাধ নিরপেক্ষ হয়। অর্থাৎ এই নির্বাচনের উপর নির্ভর করছে আপনি যে কথাটা বলেন স্থায়ী হবে কিনা। এটা যদি প্রপারলি না হয়, এটা যদি দুই কারণে হতে পারে। একটা হচ্ছে বিএনপি যদি নির্বাচন থেকে সরে যায়, তাইলে নির্বাচন হয়ে যাবে, কিন্তু একপক্ষীয় নির্বাচন হয়ে যাবে, একদলীয় সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের মতো হবে। এটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে, বাইরে এরকম একটা জিনিস হবে। আর যাওয়ারটা যদি যৌক্তিক কারণে যদি তারা চলে যায়, অযৌক্তিক কারণে চলে গেলে এটা কোনো আবেদন থাকবে না। তো একইভাবে সরকার যদি মনে করে, সরকার কোনো কারণে, নানা কারণে মনে করতে পারে, সরকার ঢাকাকে খুব গুরুত্বপূর্ণ তো মনে করেছে দীর্ঘদিন আগে, যেমন সলিমুল ভাই তো বলেছেন, অনেক আগে তো হওয়ার কথা ছিল, 7 বছর আগে হওয়ার কথা ছিল। যেটা বিভিন্ন কথা বলা হয় যে সরকার জেতার ব্যাপারে নিশ্চিত না হওয়ার আগে এই নির্বাচনে দিতে চান। এবার বিভিন্ন আন্দোলনে আছে, লড়াইতে আছে, বোধহয় এই অবস্থা থেকে তারা নির্বাচনে আসবে না। তাদের শত সহস্র কর্মীর বিরুদ্ধে অসংখ্য মামলা, কারো কারো বিরুদ্ধে শতাধিক মামলা আছে, যে এই অবস্থায় তাদের জন্য কাজ করবে কে, ওই অবস্থায় একটা তৈরি করে রেখেছে। এমত অবস্থায় তারা নির্বাচন হয়তো নাও করতে পারে, কিন্তু নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পরে সরকারের মাথায় যদি এমন চিন্তা আসে, পরিস্থিতি যদি বদলায়, পাল্টায়, এখন যেহেতু সুবাতাসটা যেমন বেগম খালেদা জিয়া গেছেন, এবং সবচাইতে উল্লেখযোগ্য বিষয়, সরকারকে বারবার অভিনন্দন জানানো দরকার একটা কারণে। নর্মালি এ সমস্ত মামলায় আসামি সরকার পক্ষের দুদকের উকিলরা কন্টেস্ট করেছে সবসময়। গত মামলা গতকাল দুদকের কোনো উকিল জামিন আবেদনের বিরোধিতা করেনি। এটা খুব সিগনিফিকেন্ট ঘটনা। তার মানে হচ্ছে একটা যত কথাই বলুক, অস্বীকার করুক, কেউ তো স্বীকার করবে না, তাদের লিখিত কোনো চুক্তিতে হয় না, কিন্তু এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হয় তাদের রাজনৈতিক দলের দলে দলে কথায়, অথবা বা আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের ব্যবসায়ী সমাজ, অথবা আন্তর্জাতিক বিভিন্ন মহলের মাধ্যমে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, তোমরা থামার জায়গাটা চিনতে শেখো, একটা জায়গা থামতে হয়, এখন তোমাদের থামার সময়। আমার এরকম একটা জায়গায় দুই পক্ষ কনভিন্সড হয়ে যেভাবেই হোক
এরকম একটা অবস্থা হয়েছে। বেগম জিয়া বেলও পেয়েছেন, উনি বাসায় গেছেন, এবং বাসায় যে ধারণা করা হয়েছিল উনি বাসা থেকে বেরোলে ওর অফিসটা তালা লাগিয়ে দেবে, ওই অফিস থেকে সবকিছু তছনছ করে দেবে, কিন্তু কিছুই করেনি, তার অফিস খুলে দিয়েছে। অর্থাৎ আমরা আশা করতে পারি সরকার এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা যেটা দেখছি, সরকার যে মনোভাবের পরিচয় দিয়েছে, ইফ ইট কন্টিনিউজ, তাইলে নির্বাচনটা ঠিকভাবে হবে, নির্বাচন ঠিকভাবে হয়, তাইলে আমার মনে হয় এমবিসিসিআই সভাপতি খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন, এই সিটি নির্বাচনের পরে কিন্তু জাতীয় নির্বাচন হবে। উনি খুব ইম্পর্টেন্ট লোক, উনি খুব এমবিসিসিআই সভাপতি না, তিনি সরকারি দলের সঙ্গে খুব ঘনিষ্ঠ, আন্তর্জাতিক মহলের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ আছে, তার বিভিন্ন জায়গায় কানেকশনস আছে, বিভিন্ন জানাশোনার মাধ্যমে তিনি কথাগুলো বলেছেন। এটা হলে তাইলে আরো আমরা আশাবাদী হতে পারি। তো এই ব্যাপারে গতকাল বিএনপির একজন নেতা আব্দুল্লাহ নোমান সাহেব, ভাইস চেয়ারম্যান, ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি চিটাগং ছিলেন, আজকে জানি না কোথায়। তো উনি যেটা বললেন, তারা নির্বাচনের জন্য নেমে গেছেন, নির্বাচন করছেন, এবং নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থন করছে। তিনি তারা আশঙ্কা করছেন যদি যে মাস্তানরা, অস্ত্রবাজরা, দুর্বৃত্তরা যদি দুর্বৃত্তপনা করে, জনগণ যদি, তারা শুধু একা একা করলে পারবে না, জনগণ এটা ঠেকিয়ে দেবে উনি বলছেন, কিন্তু সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাহলে এটা বিপদ হয়ে যাবে, এবং তখন কিন্তু বিএনপি নির্বাচন মাঝপথেও নির্বাচন কর্মী সিদ্ধান্ত নিতে হবে। ওই অবস্থা আমরা আশা করতে চাই সৃষ্টি হবে না। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধানমন্ডি থেকে হুমায়ুন কবির বলছিলাম। জি, আমার প্রশ্ন সিনিয়র সাংবাদিক কাজী সিয়াজ সাহেবের কাছে, সেটা হচ্ছে যে বিগত দীর্ঘদিন ধরে যে জ্বালাও পোড়াও যে আন্দোলনটা হলো, আমার দেশের যে সমস্ত নিরীহ মানুষ, রাস্তায় খেটে খাওয়া মানুষ মারা গেল, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক, পথচারী, এরা মারা গেল, আমার দেশের লক্ষ লক্ষ ছেলেদের পরীক্ষার ডিস্টার্ব হলো, এবং এর জন্য কোনো রাজনীতিবিদ ক্ষতিগ্রস্ত হয় নাই আমার জানা মতে, সব নিরীহ খেটে খাওয়া মানুষ। আজকে খালেদা জিয়া মাননীয় বিরোধী দলের এক সময়কার নেত্রী, এক সময়কার 3 বারের প্রধানমন্ত্রী, ওনার ছেলের কবরের কাছে যে উনি কান্না করলেন, এবং এদেশের লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতিগ্রস্ত হলো, এর জন্য আমরা প্রতিটা স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছি, শিক্ষা ক্ষেত্রে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে। সরকার এটা আপ্রাণ চেষ্টা করছিল এটাকে বিভিন্নভাবে দমন করার জন্য, এবং আমি দেখছি বর্তমান প্রধানমন্ত্রী এই ক্ষতিগ্রস্তদের পাশে এসে কিছুটা উপকার করার চেষ্টা করছে অর্থনৈতিকভাবে এবং সমবেদনা জ্ঞাপন করে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী, যে আমরা যে ক্ষতিগ্রস্ত হলাম, এই ক্ষতির দায় কে নেবে? বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবে, না প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেবেন? আর আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জনগণ কতদিন এইভাবে, স্বাধীনতার 40 বছর পরও আর কতদিন আমাদের এভাবে সাফার হতে হবে? এই প্রশ্ন কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? ধন্যবাদ। এখন দেবো না পরে দেবো? এখনই দেন। একটা বলতে, আমি ক্ষতির কথাগুলো আমি আমার বক্তব্যের শুরুতে বলছি কি কি ক্ষতি হয়েছে। অবশ্যই সাংঘাতিক ক্ষতি হয়েছে, এবং এটাও আমি বলেছি যে বেগম খালেদা জিয়া ডিজোন করলেই এটা হবে না। ওনার এই আন্দোলন, ওনার অবরোধ, হরতাল কর্মসূচির এই আমব্রেলার নিচে থেকেই এগুলো হয়েছে, উনি ডিজোন করছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটো, এই যে 138 জনের মধ্যে 77 জন পেট্রোল বোমা আগুনে মারা গেছে, বাকি 61 জন কিন্তু আইন বহির্ভূত হত্যাকাণ্ড বিভিন্নভাবে মারা গেছে। কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না। এই 77 জনের দায়িত্ব বেগম জিয়া নিচ্ছেন না, এই 61 জনের দায়িত্ব কিন্তু শেখ হাসিনা নিচ্ছেন না, প্রধানমন্ত্রীও নিচ্ছেন না। ওনারাও বলছেন যে ওনারা না, এগুলো আইন শৃঙ্খলাজনিত কারণে এটা দিতে হয়েছে। তো এইটা, অথচ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, দুইজনই এটার দায়িত্ব নিতে হবে। এক পক্ষ হচ্ছে যেমন যারা ক্ষমতা থাকে, সরকারে থাকে, বিরোধী দল যখন আন্দোলন কর্মসূচি দেয়, একটা কারণে কর্মসূচিটা দেয়, সে কারণগুলো বিবেচনা নিতে হয়। কারণগুলো যদি যৌক্তিক হয়, যদি এগুলোকে অ্যাড্রেস করা সম্ভব হয়, তাইলে অ্যাড্রেস করা যায়। কিছু কিছু অ্যাড্রেস করাই যেত, বেগম জিয়াকে জনসভা করতে দেওয়া যেত, তাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া যেত, তাদের অফিসে তালাবন্ধ না করে রাখলেও পারতো, ইমাজুদ্দিন আহমদ সাহেবের মতো লোককে পেট্রোল বোমা মারার মামলা না জড়ালেও পারতো, এই কাজগুলো নাও করতে পারতেন। একইভাবে এই যে এগুলো এখন তো নাশকতা এখন না, আন্দোলন হরতাল বন্ধ করার আগে না, গত 15 দিন ধরে কিন্তু এগুলো কমে এসছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে প্রেশার বিরোধী দলের উপরেও এসছে যে এগুলো বন্ধ করো, এরকম প্রকাশ্য তারা বলেছে। তো ওরা একদিকে বলছে আমরা করছি না, কিন্তু জনগণ চাচ্ছে না,
জনগণ ক্ষিপ্ত হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে, দলের লোকজন মানছে না, ওনাদের দলের লোকজন কলকারখানা যা আছে সব চলেছে, ওনাদের দলের বড় বড় নেতাদের যে পরিবহন আছে সবগুলো ঢাকা শহরে চলেছে, বিভিন্ন জায়গায় চলেছে, ওনারাও মানেন নাই। এই অবস্থায় তো এগুলো করতে হয়েছে। এখন যেখানে জনগণ না চাইলে ওনাকে এই দায়িত্ব অস্বীকার করতে পারবেন না। সরকারকেও যেটা হচ্ছে যে দাবির ভিত্তিতে, যে কথাগুলোর ভিত্তিতে এই কাজগুলো করছে, এগুলো যে কাজগুলো জিনিসগুলো বিবেচনা নেওয়া যেত মিটিং করতে, তাইলে ওনারা যেগুলো এটাও সরকারের দায়িত্ব ছিল। জি ধন্যবাদ। আমি একটু মঞ্জুরুল ইসলাম আপনার কাছে যাব। এই প্রশ্নেই আমি যাব, যে দর্শক তো প্রশ্ন করলেন, একটা জিনিস কিন্তু বিএনপির লোকেরাও বলছে, যেটা যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে আছেন, কেউ বা পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, কিন্তু এই 3 মাসের এই আন্দোলনে কি হলো, লাভটা কি হলো? তাদের তো মানে কিছুই তো অর্জিত হলো না, এক সিটি নির্বাচন ছাড়া, যদি বলা যায়। ধন্যবাদ। ঠিকই বলেছেন। ইতিমধ্যে কাজী সিরাজ ভাই যে খতিয়ানটি দিলেন, এই খতিয়ানটি কেন হয়েছে সূচনা যদি আমাদের মনে থাকে, যে একটি সমাবেশ না করতে না দেওয়ার জন্য। একটি সমাবেশ মনে করেন সরকার দিলই না, সেই কারণে যেই ক্ষতির বর্ণনা দিলেন সিরাজ ভাই, এতে কিন্তু সরকারের কোনো ক্ষতি হয়নি। একেবারে যদি আক্ষরিক অর্থে ক্ষয়ক্ষতির পরিমাপ করেন, এতে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের জীবন গিয়েছে, সাধারণ মানুষের অর্থ সম্পদের ধ্বংস হয়েছে এবং রাষ্ট্রীয় কিছু সম্পদ হয়েছে। সেখানেও মালিকানাধীন সরকার না, রাষ্ট্রীয় সম্পদের মালিক জনগণ। সত্যিকার অর্থে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, লঘু পাপে গুরুদণ্ডের শিকার হয়েছেন জনগণ। এখন এই জায়গায় যারা যেই দলটি এই কর্মসূচির ফলে এত কিছু হলো, তারা হচ্ছেন 3 বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল। সিরাজ ভাইয়ের সাথে আমি বিনীতভাবে ওই জায়গায় দ্বিমত করব, যে জনগণের আশা আকাঙ্ক্ষার চাপে ওনারা আন্দোলন থেকে সরে এসছেন, আমি এটা বিশ্বাস করি না। এটা বিশ্বাস করতাম যদি সেটা আমি দেখতাম যে 1 সপ্তাহ 15 দিন বাংলাদেশের সংগ্রামের ইতিহাস 44 বছরে আমি যা দেখেছি, তাতে কিন্তু স্বৈর সরকারের পতন হয়েছে 8 বছরের আন্দোলনে, সেখানে মাত্র 106 জন মারা গেছে এবং সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলন, জনগণের সম্মিলিত অংশগ্রহণের ফলে। এই যে 93 দিনের 92 দিনের আন্দোলন, সেখানে বিএনপির নেতারা নেই, বিএনপির কর্মীরা নেই, বিএনপির সমর্থক নেই, জনগণ নেই। কারা আছেন? প্রেস রিলিজ এবং গণমাধ্যমের কিছু ঘোষণা। এছাড়া আমরা দেখলাম যে লিজ করে দেয়া হয়েছে, যেটা আউটসোর্সিং আমরা বলি, একটি নতুন শব্দ, যে জামাত শিবির শুরুতে ছিল, এরপরে ছাত্র দল সহ তাদের কিছু সমর্থক মিলে এই যে পেট্রোল বোমা মারা সহ ইত্যাদি ঘটনাগুলোতে। এখন সে জায়গায় লাভ বিএনপি কি, ক্ষতি কি, আমি সে জায়গায় আসছি। তার আগে আমার যেটা বলবার সেটা হচ্ছে যে জনগণকে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল হয় না, এটা কিছুটা হয়তো তারা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু সেই কারণেও তারা আন্দোলন থেকে সরে এসছেন আমি মনে করি না। তারা আন্দোলন থেকে সরে এসছেন শেষ পর্যন্ত একটি সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণার ফলে। কারণ মূলত এই দলটি বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নেতৃত্বে যে 20 দলীয় জোট, তারা মনে করছে যে এই সিটি কর্পোরেশনে যদি তাদের হাতছাড়া হয়ে যায়, ক্ষমতার ভাগবাটোয়ারার যে একটি অস্ত্র, সেটা তাদের হাত থেকে বেরিয়ে যাবে। এইভাবেও আমি একটা ব্যাখ্যা দাঁড় করালে অন্যায় করা হবে না। কারণ যদি জনগণের কথা বিবেচনা করতেন, যদি গণতন্ত্রের কথা বিবেচনা করতেন, মানুষের কথা বিবেচনা করতেন, তাহলে এর আগে আপনি জানেন বাংলাদেশে পৃথিবীর মধ্যে মুসলিম সম্প্রদায়ের একটি বড় ইজতেমা হয় বাংলাদেশে, সেই সময় ওনারা বন্ধ করলেন না। 15 লক্ষ এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিলেন, সেই সময় হরতাল অবরোধের কর্মসূচি বন্ধ করলেন না। এর আগে যখন আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে না, নেতাকর্মীরা আসছেন না, সেই সময় কিন্তু নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, যেটি বলা হচ্ছে, তখনই কিন্তু এই আন্দোলনকে অব্যাহত রাখা হয়েছে একের পর এক প্রেস রিলিজ দিয়ে। সে জায়গায় আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের যেটা, আমরা সকলেই মিলে আলোচনা করছিলাম যে হয় বিরোধী দলকেও বেরিয়ে আসার সুযোগ দিতে হবে, সরকারও যেন একটা জনগণকে অস্বস্তি থেকে দূর করে। সেখানে যে সরকারকে, যেটা আমরা বলতে গিয়ে বলি কি, 2 পক্ষর দায় 2 পক্ষই করতে হবে। এখন সেখানে হয় কি, একজন ডাকাত আর চোরের সাজা যদি আমি দুইজনেরই যাবজ্জীবন কারাদণ্ড দেই, সেখানে সঠিক বিচার হয় কিনা এটা আমাদের ভেবে দেখা দরকার। তখন হয় কি, চুরি করাচ্ছে সবাই ডাকাতি করতেই উদ্বুদ্ধ হবে, যে সাজা তো আমার একই হচ্ছে, তাহলে আমি চুরি করব কেন? এখানটা আমার যেটা মনে হচ্ছে যে তাহলে সরকার কেন উদ্যোগটি নিল? এই সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু সরকারের জন্য বাধ্যবাধকতা ছিল, আবার ছিলও না। এই মুহূর্তে না দিলে আমরা জনগণ কিন্তু কেউ আন্দোলন করছিল না এই আন্দোলনের জন্য। সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনেরও বাধ্যবাধকতা না, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, তাদের অনুরোধে নির্বাচন কমিশন নির্বাচনটি পরিচালনা করছেন। কারণ এর আগে অনেকবারই, কারণ বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও কিন্তু অতিরিক্ত 3 বছর থাকতে দেওয়া হয়েছে।
এরপরে প্রশাসক ছিল, এখন এই নির্বাচনটি। এখন সরকারের দায়, কেন সরকার নির্বাচনটি দিলেন আমি একেবারে একটি বাক্যে এটি বলবো। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনে যে কোনোভাবেই হোক বিএনপি জামাত জোট যায়নি নির্বাচনে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মনে করি সংবিধান অনুযায়ী ওরকম একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নির্বাচিত সরকার হচ্ছে শেখ হাসিনা সরকার। তারা 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশের দিকে নিয়ে যেতে চাচ্ছে, তারা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের মধ্যে নিয়ে যেতে চায়। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা সেটাকে সামনের দিকে নিয়ে যাবার যে একটি দায় এবং পরিকল্পনা জনগণকে দেখিয়েছে, সেটা অব্যাহত রাখবার জন্যই এখন তারা এই উদ্যোগটি নিয়েছেন যে না, রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। কারণ এটা আমি বিশ্বাস করি, এটাও এই আন্দোলনের 92 দিনে অন্তত এই বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয়েছে সরকার এবং বিএনপির কাছে, যে রাজনৈতিক সংকট এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না, আবার রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক সংকট তথাকথিত সন্ত্রাসী জঙ্গিবাদী আন্দোলন দিয়েও কোনো সুরা, কোনো সমাধান, কোনো ফলাফল পাওয়া যায় না। ফলে এই 92 দিনের আন্দোলনে আমি যদি বলি বিএনপির পাওয়ার মধ্যে দুটি জিনিস পাওয়া হয়েছে। একটি হচ্ছে বিএনপি বুঝতে শিখেছে যে আমাকে রাজনীতি করেই রাজনীতি সংকটের মোকাবেলা করতে হবে, আমাকে জনগণকে সম্পৃক্ত করেই কেবলমাত্র আমার লক্ষ্য অর্জন করতে হবে। এর বাইরে সিটি কর্পোরেশনকেও আমি তাদের প্রাপ্তি হিসেবে ধরি না, যদি সেটাকে তারা বোধোদয় হিসেবে নেন। এখন আমরা সরাসরি আসি যে এই নির্বাচনটি হবে কি হবে না এবং নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এই জায়গায় আমরা আগে থেকে এমনভাবে বলা শুরু করি একটি খুব প্রচলিত শব্দ, লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমি মনে করি অনেকে বলছেন কেবল দায়টি নির্বাচন কমিশন অথবা সরকারের। আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দলের সমান ভূমিকা আছে লেভেল প্লেইং ফিল্ডটি নিশ্চিত করার জন্য। এখন আমি আপনার সাথে আলোচনা করতে যাব, আপনার আমার সাথে সংঘর্ষ, আপনার হাতে একটি বন্দুক আছে, আমার হাতে একটি ছুরি আছে, আমি বললাম যে ভাই আপনি বন্দুক ছেড়ে দেন, আমরা সমঝোতে আসি, আমার হাতে ছুরি থাকলো, তাহলে তো এখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না। আজকে পর্যন্ত অবরোধের কর্মসূচি চলছে, আজকে পর্যন্ত আমাদের এইচএসসি পরীক্ষাকে আমরা উপেক্ষা করছি, আজকে পর্যন্ত আমরা জানি না কালকে জানেন আগামীকাল যে দিনটি আসছে সেখানে বিএনপির আরেকটি শরিক দল তারা দুদিনের হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। এই অবস্থায় আমি কিভাবে আশা করব এর মধ্যে যে আরেকটা পেট্রোল বোমা ফুটবে না, আরেকবার যে মানুষ আতঙ্কিত হবে না, এর নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি খালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে বন্দুকটা আপনি বন্ধ করে ঘরে চলে যান, তাহলে আবার যে লোকগুলো মারা যাবে তার দায় কে নেবে? শেষ বিচারে আমরা সমালোচকরাই বলবো সরকারকেই দায় নিতে হবে। যেহেতু সরকারকে দায় নিতে হয়, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কারণে তারা ততক্ষণ পুরোপুরি নীরব ভূমিকা পালন করবে না যতক্ষণ পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে বা 20 দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করা না হয় আমরাও আমাদের কর্মসূচি অব্যাহত রাখা বন্ধ করলাম বা স্থগিত করলাম একটি সময়ের জন্য, তখনই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। সেই কথা সূত্র ধরে আমি বলতে চাই বসন্তের দুটি মিনিং আছে। আমরা যেই সময়টা কথা বলছি এটি বসন্তকাল। এই বসন্তকালের আমাদের অনেক দিন আগে মনে থাকবার কথা, বসন্ত বলে একটি রোগ ছিল, তার প্রাদুর্ভাবও কিন্তু ছড়াতো সেই বসন্ত রোগের মতো আমাদের একটা মহামারী চলছিল এখন থেকে 2-3 দিন আগ পর্যন্ত। সেই মহামারী থেকে এই যে বসন্ত ঋতুর যে সমীরণ, সেই সমীরণ, সেই সুবাতাস বইতে শুরু করেছে সরকারের উদ্যোগের কারণে। এই জায়গায় আমি সিরাজ ভাইয়ের সাথে একমত, সরকারকে আমি ধন্যবাদ জানাবো, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, এক্সিট রুট হিসেবে তারা যেই পথটি করে দিলেন। সমঝোতা অনেকে বুঝছেন যে পেছনে সামনে কোনো সমঝোতা হয়েছে কিনা, আমি নাগরিক হিসেবে তাতে কোনো অপরাধ দেখি না যদি হয়, কারণ মাত্র কদিন আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি বিস্তারিত ব্যাখ্যা না গেলাম, যে মাননীয় নেত্রী বেগম খালেদা জি আপনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়ে আসুন, আইনের প্রতি শ্রদ্ধা দেখান। উনি সেটি করেছেন। মাত্র কদিন আগে তিনি বলেছিলেন যে আপনি কার্যালয়ে বসে না থেকে আপনি তো আপনার সন্তানের কবর জিয়ারত করতেও গেলেন না, আজকে তার কবরে গিয়েছেন তার মা, আমরাও তার আত্মার শান্তি কামনা করি কোকর। কিন্তু একই সাথে তার মানে এগুলো শুনে মনে হতে পারে শেখ হাসিনার কথা অনুযায়ী বেগম জিয়া চলছেন, এটা কি কোনো সমঝোতার লক্ষণ? আমি সেরকম মনে করছি না। কিন্তু আমি মনে করি গণতন্ত্রে যদি কারো কোনো ভালো কথা, ভালো পরামর্শ, সেটা মানার মধ্যে দিয়ে কোনো পরাজয় না, মানা না মানা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণের প্রত্যাশা কি, সেটার প্রতি যদি শ্রদ্ধা জানা আমরা রাজনীতি করি তাহলেই গণতন্ত্রী বিজয় হবে, তাহলেই রাজনৈতিক দল সফল হবে, তাহলেই তাদের আন্দোলনও সফলতার পথে অন্তত হাঁটতে শুরু করবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আমি অতিথিদের কাছে আমার প্রশ্ন যে আজকে 1 বছর এর মাস হয়ে গেছে
আমাদের 5 জানুয়ারি নির্বাচনটা হয়নি। এই যেমন আপনার গোলযোগের কারণে বিরোধী দল অংশ নেয়নি বিদায় হয়নি, তার কারণে একটা গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামে আমি নিরীহ মানুষ, আমি টাইপের কাজ করি, আমি এই গ্যাঞ্জামে আমি শাহবাগে দৌড়াদৌড়ি করতে যাই, আমি 2টা পা হারাইলাম। আজকে আমার বাচ্চারা না খাইয়া না যাইয়া, আমার বাচ্চার স্কুলের ওই ভর্তির ফিস দিতে পারি না, লেখাপড়ার খরচ চালাইতে পারি না। আমার মিস্ত্রি আমারও 6 থেকে 1 বছর আমার ঘরের মধ্যে বসে থাকতে পারবে। একটা লোক তো আমাদেরকে এক মুঠো চাউল দিয়ে বলেনি যে তোমরা যাও এটা খাও। এখন আমার প্রশ্ন হয়েছে যে এক নির্বাচনে 2টা পা হারাইলাম, আরেকটা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন আসতেছে, যেভাবে আমরা দেখতেছি টিভির মাধ্যমে, টকশোর মাধ্যমে কিংবা নেতা কর্মীদের কথার মাধ্যমে, এখন আমরা সাধারণ মানুষ কি ভোট দিতে যাইয়া আমার মতো মনে করেন আমি আমার কথায় বলছি, আমি 2টা পা হারাইলাম, এখন আবার ভোট দিতে যাইয়া কি 2টা হাত থাকবে কিনা এই সন্দিহান। এই জন্য জি, আমি অতিথিদের ধন্যবাদ কাছে- ধন্যবাদ ধন্যবাদ। কেউ কি উত্তর হ্যাঁ, দেবেন? না, কথা হচ্ছে আপনি যে পা হারিয়েছেন সেটার জন্য দুঃখ প্রকাশ আমরা করলেও কোনো লাভ হবে না। গোটা দেশকে এটা বুঝতে হবে কোন অবস্থায় এটা হয়। এই যে কথা হলো এখন খেলার মাঠ সমতল করার ক্ষেত্রে হচ্ছে, যেমন অনেক ফৌজদারি মামলা আছে বিএনপির কর্মীদের, আপনিও বললেন। এখন এই মামলা থেকে অব্যাহতির তো একটা আইনগত প্রক্রিয়া আছে, এটা ব্যক্তিগতভাবে জামিন নিতে হবে। অর্থাৎ সরকার ইচ্ছে করলে, কেউ কেউ বলছেন না সরকার তো সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে, সেটা ওনার বক্তব্য থেকে বোঝা যায় সরকারের সে অধিকার নেই। যে সমস্ত নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে যে কোনো পার্টির আন্দোলনের ফলে, তাহলে তাদের তো ব্যক্তিগতভাবে তারা, মামলাটা কিন্তু বিএনপির বিরুদ্ধে হয় নাই, মামলাটা কোনো জামাতের বিরুদ্ধে হয় নাই, মামলাটা হয়েছে যারা এই নাশকতার সাথে জড়িত বলে সন্দেহ ভাজন তাদের বিরুদ্ধে হয়েছে। সুতরাং এখানে তাদেরকে যে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি সরকারেরও নাই। সরকার যদি করেন তাহলে এটা ক্ষমতার এক ধরনের অতি ব্যবহার বলবে এই জনগণ। এটা অত্যন্ত দুঃখজনক যে এই ব্যাপারে আমাদের দেশে এখনো সাধারণ ইন্স্যুরেন্স নেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা অধিকাংশ সাধারণ মানুষ, এরা কোনো ক্ষতিপূরণ পাবে না, এদের অনেকের জীবন বীমা নেই, এদের অনেকের অঙ্গ বীমা নেই। সুতরাং একথা বলা বাহুল্য যে নির্বাচনের মতো একটা পরিস্থিতি আসলে উনি যে আতঙ্কগ্রস্ত হয়ে কথাটা বললেন, এটা আরও হবে, নির্বাচন সাধারণত হয়ে থাকে। কাজে আমরা যেটা বলছিলাম, সামগ্রিকভাবে দেশে যদি রাজনৈতিক আবহাওয়াটা যাকে বলা হয় পরস্পরের মধ্যে সহযোগিতামূলক হয়, তখন এটা সম্ভব। এখন আমি বলি মঞ্জুরুল ইসলাম আমাদের বন্ধু সঠিকভাবে বলেছেন, বিএনপি কিন্তু এখনও অবরোধ প্রত্যাহার করেনি অফিসিয়ালি, অথবা হরতাল প্রত্যাহার করছে না, এবং আজকে কালকে অন্য কারণে দিয়েছে। আমরা গোড়ার কথাটা ভুলে গেলে চলবে না। এই গোটা আন্দোলনের মধ্যে একটা কনফিউশন ছিল শুরুতেই, কারণ নির্বাচনের আগেই 2013 সনে যখন শাহবাগে আন্দোলন শুরু হলো, যেটাকে বলা যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে, তখন কিন্তু বিএনপির উচ্চমহল থেকে কতগুলো দায়িত্বজ্ঞানহীন কথা বলা হয়েছিল, এই নাস্তিক ছেলেপিলে। এই কথাটা বলার ফলে এখনো পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এইগুলি ও আন্দোলন থেকে বিচ্ছিন্ন বলা যায় না। এই হত্যাকাণ্ড করার সুযোগ যারা নিচ্ছে, সেটা সিরাজ ভাই বলেছেন, সেই থেকে আমাদের শুরু করতে হবে। 2013 সনের আন্দোলনে যে স্টাইলে পোড়াওটা হয়েছিল, জ্বালাওটা হয়েছিল, আমাদের স্মৃতিকে এতই দুর্বল যে আমরা তাড়াতাড়ি এটা ভুলে যাব? মানে আমাদের মেমোরি খুব শর্ট, কিন্তু এতটা শর্ট হওয়া উচিত নয়। অর্থাৎ এই হয়তো মাঝখানে একটা বছর বিএনপি যে কোনো কারণে হোক চুপচাপ ছিল বা কম জড়িত ছিল, কিন্তু জামাত তখন বারবারই কিন্তু হরতাল দিচ্ছিল যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে। আমার মনে হয় আমাদের এই জন্য একটা ইংরেজিতে যাকে বলে হলিস্টিক একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত, যে সমগ্র রাজনৈতিক অস্তিত্বশীলতার সাথে দুটো উপাদান এখানে জড়িত আছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশ্ন, 1971 সনের যে বিচার হয়নি, এই নিয়ে আমি একটা কথা বলি। কামরুদ্দিন আহমদ নামক একজন ইতিহাসবিদ ছিলেন, আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রদূত এবং শ্রমিক নেতা ছিলেন। তিনি তার একটা বইতে সোশিও ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গলে 1975-এর আগে বলছিলেন যে যুদ্ধে কার বিচার হচ্ছে এটা বড় ব্যাপার নয়, ব্যক্তি বড় ব্যাপার নয়, বিচারটাই বড় ব্যাপার যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে। এবং কিছুদিন আগে সেটা ডেইলি স্টার পত্রিকায় ছাপাও হয়েছে, তার এলাকার একটা অংশ বিশেষ। এই প্রসিজিওরটা যদি, যেমন যে কারণে পাকিস্তানি যুদ্ধাপরাধী 195 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছিল তাদের বিচার করা যায়নি, সেটার মধ্যে আন্তর্জাতিক ফ্যাক্টর জড়িত ছিল। তাই বলে আমাদের দেশে যুদ্ধে যারা অপরাধ করেছে তাদের সকলের বিচার করা কখনোই সম্ভব নয়, অনেকে খুঁজে পাওয়া যাবে না, অনেকে মারা গেছে, কিন্তু তাই বলে যারা আছে তাদের বিচার করা যাবে না, এটা হতে পারে না। এই ব্যাপারে দুঃখের বিষয় হচ্ছে বিএনপি এই ব্যাপারে সরকারের সাথে ঐক্যমত করতে পারতেন, কিন্তু করেননি। করে নাই কি জন্য? তাদের সাময়িক কৌশলগত মিত্রদের জন্য। এইটাই হচ্ছে আমি মনে করি আমাদের গত রাজনৈতিক যে বিপর্যয়, এই যে দুটো পাহারানোর প্রধান কারণ।
বিএনপির রাজনৈতিক যে দীর্ঘমেয়াদী কর্মসূচি, সেখানে স্বাধীনতা বিরোধীদের নিয়ে জিয়াউর রহমান যেভাবে পার্টি গঠন করেছেন, জিয়াউর রহমানের পার্টিতে বিভিন্ন উপাদান ছিল। দুটো বড় উপাদান হচ্ছে একটা মুসলিম লীগ, জামাত এবং নিষিদ্ধ দলগুলি, আর একটা ছিল প্রাক্তন বামপন্থী মৌলানা ভাসানীর অনুসারীদের একটা অংশ, মশিউর রহমান, যাদু মিয়া প্রভৃতিকে নিয়ে। শাহ আজিজুর রহমান এবং যাদু মিয়া দুটোকে নিয়ে তিনি পার্টি গঠন করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত যাদু মিয়াকে তিনি খানিকটা ডাম্পি করেছেন, এবং তারপরে কাজী জাফররা এসেছিলেন, তারা আবার এর সাথে সাথে গিয়েছেন। বামপন্থার ইতিহাস একটা বিপর্যয়ের ইতিহাস, সেই জিনিসটা এখন জড়িত। এই জন্যই বলছি যে আজকে লক্ষ্য করেন 69 মুভমেন্টের আগে যারা বামপন্থী ছিলেন তাদের এক অংশ এখন বিএনপির সাথে, যেমন মাহবুবুল্লাহ বাইরা, লক্ষ্য করেন। আবার যারা তখন মেনন বাইরা, ইনু বাইরা এখন আওয়ামী লীগের সাথে নানাভাবে। এই যে রাজনীতিতে আমাদের বামপন্থার যে ঐতিহাসিক বিপর্যয়, এটা হচ্ছে তার একটা সাক্ষী। সেটাও কিন্তু বর্তমানে আমি মনে করি আমাদের রাজনৈতিক যেটাকে বলবো অচলাবস্থা, তার জন্য দায়ী। দায়িত্ব কেউ আমরা অ্যাভয়েড করতে পারবো না। না, আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে ছোট্ট, আমাদের সময় প্রায় শেষ। আজকে আরেকটি সুখবর আমাদের জন্য আছে। আমরা জানি যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধী যে কামারুজ্জামান, তার ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। মানে এবং হয়তো আজকে রাতেই ফাঁসি হয়ে যেত, সবাই তাই আশা করছিল, কিন্তু বিচারপতিরা এখনো স্বাক্ষর করেননি বলে হয়নি। আমরা আশা করতে পারি হয়তো কালকে হবে। আপনি এই ব্যাপারে যদি 1 মিনিট আমাদের সময় একেবারে ছোট করে আমি এইটুকু বলবো যে এখানে কিন্তু মোর্শেদ ভাই, আমি 1 মিনিট 20 সেকেন্ড সময় নেব। এই আন্দোলনের মধ্যে 3টি আন্দোলন ছিল এই যে 92 দিনে। একটি হচ্ছে সরকার বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন, একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচানোর আন্দোলন, আরেকটি হচ্ছে বাংলাদেশ সহ এই অঞ্চলে আইএসের অনুকরণে একটি জঙ্গিবাদী তৎপরতা বিস্তৃত করার আন্দোলন। 3টি আন্দোলন কিন্তু একত্রে চলেছে বেগম খালেদা জিয়ার আহ্বানের পরে। সে জায়গায় একটি আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে সফল হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করার বা স্থগিত করার, বিলম্বিত করার আন্দোলন। কারণ দেখেন এই 92 দিনে আমাদের অনেক তদন্ত কাজ কিন্তু বিলম্বিত হয়েছে। আজকে কামরুজ্জামান ইতিমধ্যে হয়তো ফাঁসির কাস্টে ঝুলতো, এটাও কিন্তু একটি কারণ, কারণ আদালত অনেক সময় বসতে পারে নাই। ফলে এই জায়গায় তাদের সফলতা। আজকে যেই রায়টি হয়েছে, রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হয়েছে, আমরা সকলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলাম, কিন্তু এর মধ্যে দুটি ব্যাখ্যা। একটি হচ্ছে যে বিচারপতিরা স্বাক্ষর করেননি, কালকে সম্ভবত সেটি করলে, সেখানে গেলে পরে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন, করলে তিনি যদি নাকচ করে দেন তাহলে সম্ভবত কালকেই সেটি কার্যকর হতে পারে। আবার আবেদন না করলে সেই ক্ষেত্রে দ্রুততম সময় করা হবে। এর মধ্য দিয়ে আমাদের অনেকের মধ্যে একটু হতাশা আছে, কিন্তু আমি আবার নাগরিক হিসেবে মনে করি যুদ্ধাপরাধীদের বিচার আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত। এ নিয়ে স্বচ্ছতা নাই, এই স্পষ্ট না, আন্তর্জাতিক মান না, অনেক কথা বলে বিএনপি সহ অনেকেই এটাকে এক ধরনের বিতর্কিত করার চেষ্টা করেছে। কিন্তু বিচার বিভাগ যে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, আজকে কিন্তু আপনি দেখবেন সরকারের একজন মন্ত্রীও বলেছেন দ্রুততম সময়। অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল সরকার প্রস্তুত আজকেই ফাঁসি কার্যকর করবেন, কিন্তু শেষ পর্যন্ত যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করে তার নজির কিন্তু আমরা দেখলাম। কিন্তু আমি এর সাথে একই সাথে অনেকে আবার এটাও ব্যাখ্যা দিচ্ছেন যে জামাতের সাথে সরকারের এক ধরনের আতাতের ফলে বাকি বিচারগুলো প্রলম্বিত হচ্ছে। আপনি জানেন আগামীকাল সকালে আরো 2 জন কিন্তু আপিল বিভাগের মধ্যে 2 জনের মামলা শুরু হবে। ফলে সরকার এই ব্যাপারে কাজ করে যাবে এবং জনগণের যে চাপটি, সেটার মধ্য দিয়ে এটি প্রমাণিত হবে যে আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব। ধন্যবাদ, সময় শেষ। তবে আমরা আশা করব এই ধরনের অপরাধী একদিনও যেন বেশি বেঁচে না থাকেন, সেটা আমাদের সকলের প্রত্যাশা, কিন্তু আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আমাদের রাজনীতি যে সুবাতাস, সে ইঙ্গিত আমরা দেখছি, সেটি স্থায়ী হবে, এই আশা ব্যক্ত করেই আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ। শুভরাত্রি।